নেক্সট স্ট্রাকচার অফ আ ব্যাকটেরিয়াল সেল আমরা পড়ব। স্ট্রাকচার অফ আ ব্যাকটেরিয়াল সেলের আগে আমরা একটু গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ব্যাপারে পড়ব। হোয়াট আর গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি? দু ধরনের ব্যাকটেরিয়া ছিল, ঠিক আছে। দু ধরনের ব্যাকটেরিয়াকে একটা লোক ছিল হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম, তার নামের উপরই গ্রাম ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে। হোয়াট ই ডিড ওয়াজ, দু রকমের ব্যাকটেরিয়া নিয়েছে, মানে দু রকমের ব্যাকটেরিয়া নিয়ে ধরো এক ধরনেরই ব্যাকটেরিয়া আছে, একটা ক্লাস্টারই আছে, তার মধ্যে জানা এখনো নয়, এখনো উই ডোন্ট নো কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ, উই ডোন্ট নো। ধর একটা ক্লাস্টার অফ ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়োলেট বলে একটা স্টেন আছে, একটা কালার বলতে পারিস, স্টেন, যেমন তোরা ল্যাবেও করেছিস না স্টেন ইউজ করিস, তো সেরকমই ক্রিস্টাল ভায়োলেট স্টেন দিয়ে স্টেন করলো, ঠিক আছে। স্টেন করার পর সেটাকে স্টেবিলাইজ করলো, প্রথমত 0.5% আয়োডিন সলিউশনও দিয়েছিল, ওটা জাস্ট আয়োডিন সলিউশনটা জাস্ট স্টেবিলাইজ করার জন্য। স্টেনটা মনে রাখতে হবে, কি স্টেন করলো, ক্রিস্টাল ভায়োলেট দিয়ে স্টেন করলো। স্টেন করার পর ধুয়ে নিল, ব্যাকটেরিয়া কলোনিগুলোকে ধুয়ে নিল, কি দিয়ে, অ্যাসিটোন দিয়ে ধুয়ে নিল, বা অ্যাসিটোন দিয়ে বা অ্যালকোহল দিয়ে, আমরা ল্যাবে অ্যালকোহল দিয়ে ধুতাম, অ্যাসিটোন বা অ্যালকোহল দিয়ে ধুয়ে নিতে হতো। ধুয়ে নেওয়ার পর দুখানা ব্যাকটেরিয়া দেখা গেল। একটা ব্যাকটেরিয়া ভায়োলেট কালারটা দিয়ে স্টেন হয়ে গেছে, ধুয়ে নেওয়ার পর কেউ কি হলো, ভায়োলেট স্টেনটা রাখলো, মানে ভায়োলেট কালারটা ধুয়ে চলে যায়নি। আর কারোর মধ্যে ভায়োলেট স্টেনটা গট ওয়াশড হবে, কিছু ব্যাকটেরিয়ার মধ্যে ভায়োলেট স্টেনটা গট ওয়াশড হবে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, একটা ব্যাকটেরিয়া তুই যদি কোনো স্টেন দিয়ে স্টেন করেছিস, তারা তো বুঝতেই পারছিস তারা মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হবে, তো তার যদি কোনো কালারই না থাকে, সে যদি ভায়োলেট স্টেনটা না অ্যাবজর্ভ করে, সে তো ট্রান্সপ্যারেন্ট, তুই তাকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে পাবি না। ওই জন্যে এইগুলোকে আবার স্টেন করা হলো একটা রেড কালারের স্টেন দিয়ে, স্যাফ্রিনিন হচ্ছে একটা রেড কালারের স্টেন, সেটা দিয়ে স্টেন করা হলো। সেটা দিয়ে স্টেন করার পর এ তো আর রেড স্টেন নিতে পারেনি, বিকজ এ ভায়োলেট কালারটা অ্যাবজর্ভ করে ফেলেছে, ওই জন্য ও আর রেড কালারটা তো নিতে পারবে না, এই ব্যাকটেরিয়াটা ভায়োলেটই দেখা গেল। আর যেহেতু এই ব্যাকটেরিয়াটা ভায়োলেট স্টেনটা অ্যাবজর্ভ করতে পারেনি, এই ব্যাকটেরিয়াটা রেড কালার নিয়ে অ্যাবজর্ভ করে রেড কালারের হয়ে গেল। তুই বলবি ভায়োলেট স্টেনটা অ্যাবজর্ভ করতে পারিনি, রেড কী করে অ্যাবজর্ভ করে ফেললো? এই স্যাফ্রিনিন যে কোনো ব্যাকটেরিয়া অ্যাবজর্ভ করতে পারে, এর কম্পাউন্ডটাই এমন, সবে অ্যাবজর্ভ করতে পারে, কিন্তু এই যেটা ক্রিস্টাল ভায়োলেট নিয়েছিল, সেই ক্রিস্টাল ভায়োলেট সবে অ্যাবজর্ভ করতে পারে না। যারা এই ভায়োলেট স্টেনটা সেই প্রথম স্টেপেই রেখে দিল, যাদের ধুয়ে যায়নি, তাদেরকে বলা হতো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। পজিটিভ কেন? যারা যে ভায়োলেট স্টেনটা তারা ধুয়ে যেতে দেয়নি, সেই স্টেনটা রয়ে গেছে, আর যাদের মধ্যে সেই স্টেনটা ধুয়ে চলে গেছে, যারা রেড কালারের ব্যাকটেরিয়া যাদেরকে দেখা গেল, তাদেরকে বলা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে তফাৎটা কি মনে হচ্ছে, কে বেশি ডেঞ্জারাস? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ভেরি ডেঞ্জারাস। এরা হচ্ছে সব থেকে বেশি ক্ষতি আমাদের বডিতে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াই করে, ঠিক আছে। এরা অতটা ডেঞ্জারাস না। এদের দুজনের মধ্যে আমি যদি তোকে ডিফারেন্স জিজ্ঞেস করি, কি বলবি? প্রথমত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এরা গ্রাম স্টেনটা রিটেন করছে, এরা গ্রাম স্টেনটা রিটেন করছে না, ঠিক আছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে ওয়ালটা আছে, ওয়ালটা সিঙ্গেল লেয়ার্ড, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে ওয়ালটা আছে, ওয়ালটা ডাবল লেয়ার্ড। যত বেশি ওয়াল থাকবে, তত বেশি তুই ওকে ড্যামেজ করতে পারবি না, ইজন্ট ইট? তোর বাড়ির দেওয়াল যদি শক্ত হয়, তোর বাড়ির দেওয়াল ইজিলি ভাঙবে না, সেরকমই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দুটো ওয়াল আছে, তুই ইজিলি তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে মারতে পারবি না। ওই জন্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এত ডেঞ্জারাস। অ্যান্টিবায়োটিক দিয়েও এক এক সময় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মরে না,
অনেক জায়গায় ইনফেকশন হয়, কিডনিতে ইনফেকশন করে দেয় এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তখন খুব হাই ডোজের অ্যান্টিবায়োটিক দিয়েও এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে মারা যায় না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ডেঞ্জারাস। ঠিক আছে, এদের সেল ওয়ালটা যেহেতু এদের একটা সেল ওয়াল আছে, এদের সেল ওয়ালটা থিক, আর যেহেতু এদের দুটো সেল ওয়াল আছে, এদের সেল ওয়াল দুটোই থিন। ঠিক আছে, এদের সেল মেমব্রেন, গ্রাম পজিটিভের যে সেল মেমব্রেন আছে, এদের যে সেল, এটা ধর সেল ওয়াল, আর ভেতরে যে সেল মেমব্রেনটা আছে, সেল মেমব্রেনটা ভেতরের দিকে এরকম ঢুকে যাচ্ছে, ভেতরের দিকে এরকম ফোল্ড হয়ে আছে, দেখতে পাচ্ছিস ভেতরের দিকে ফোল্ড হয়ে আছে। এই যে ফোল্ডিংগুলো আছে, এই ফোল্ডিংগুলোকে বলা হয় মেসোজোমস, এই ফোল্ডিংগুলোকে বলা হয় মেসোজোমস। মনে আছে আমরা যখন সেল পড়েছিলাম, সেলে পড়েছিলি যে মাইটোকন্ড্রিয়ার ভেতরটা এরকম ফোল্ডিং থাকে, এটাকে ক্রিস্টি বলা হয়, মনে আছে? স্মল ইন্টেস্টাইনে পড়েছিলি, স্মল ইন্টেস্টাইনের ভেতরটা এরকম ফোল্ডেড থাকে, সেটাকে বিলি বলা হয়। সেরকমই এই সেলমেন্টগুলোর ভেতর দিকে এরকম ফোল্ডেড হয়ে আছে, মেসোজোমস বলা হয়। মেসোজোমস কী করে? মেসোজোমসের মধ্যে অনেক এনজাইমস আছে, এই মেসোজোমসের মধ্যে অনেক এনজাইমস আছে। এই এনজাইমসগুলো ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করে। ডিএনএ রেপ্লিকেশন মানে কি? ডিএনএকে ডাবল করা। তোরা পড়েছিস যে সেল যখন ডাবল হতে চলেছে, প্রোফেজে ঢোকার আগে ইন্টারফেজে কি হয়, সিনথেটিক ফেজে, এস ফেজে কি হয়, ডিএনএ ডাবল হয়। সেই ডিএনএ ডাবল হওয়ার জন্য প্রচুর এনজাইম লাগে, সেই এনজাইমগুলো এই মেসোজোমে প্রেজেন্ট আছে। রেসপিরেশনের জন্য অনেক এনজাইম লাগে, সেই এনজাইমগুলো এই মেসোজোমে প্রেজেন্ট আছে। তারপরে সিনথেসিস অফ অনেক, আমাদের বডিতে সিনথেসিস করার জন্য অনেক জিনিস সারাক্ষণ ধরে সিনথেসিস হয়ে যাচ্ছে, সেরকম ব্যাকটেরিয়ার মধ্যেও সব জিনিস সারাক্ষণ ধরে সিনথেসিস হয়ে যাচ্ছে। সেই সিনথেসিস হওয়ার জন্য অনেক এনজাইম লাগে, সেটা এখানে প্রেজেন্ট থাকে। তাহলে মেসোজোমের ফাংশন অনেক বড় আছে। মেসোজোমসের মধ্যে প্রচুর এনজাইমস থাকে, যেটা ডিফারেন্ট কাজে ডিফারেন্ট রোলে কাজে লাগে। সেটা বইতে আছে, মেসোজোমস লেখা দরকার নেই, মেসোজোমসের কী কী ফাংশন সেটা বইতে দেওয়াই আছে। ঠিক আছে, আচ্ছা, মেসোজোমস এর মধ্যে কিন্তু নেই, এর সেল ওয়াল এরকম আর সেল মেমব্রেনটা এরকম স্মুথ। মেসোজোমস এরকম আলাদা করে কিছু নেই। এদের সেল ওয়ালে খুব হালকা হালকা লিপিড আছে। লিপিডস মানে কি? ফ্যাটস। লিপিডস মানে কি? ফ্যাটস। লিপিডসটা খুব কম আছে, ইন ট্রেসেস। ট্রেসেস মানে কি? খুব কম লিপিড আছে, হালকা হালকা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু এর মধ্যে এদের যে সেলের মধ্যে 20%টাই লিপিড, অনেক বেশি লিপিড আছে। এদের মধ্যে প্যাথোজেনিক ফর্ম খুব কম। প্যাথোজেন মানে কি? যারা তোকে ক্ষতি করছে। প্যাথোজেনিক ফর্ম খুব কম আছে, এদের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অনেক বেশি, বাট এরা কিন্তু সবাই প্যাথোজেনিক। ঠিক আছে, বেশিরভাগই 99% এরা প্যাথোজেনিক। তো গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ মোটামুটি উই আর ডান। ঠিক আছে, আরও 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 কিছু কিছু এ থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে লিখে নিতে পারি, সেটা তো আমি বইতে দেখতে পাচ্ছি না। এই পয়েন্টটা আমি বইতে দেখতে পাচ্ছি না। আর একটা পয়েন্ট লিখে নিতে পারিস যে এদের মধ্যে টিকোইক অ্যাসিড দেখা যায়। ঠিক আছে, কোথায় লিখবো? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এদের মধ্যে কি আছে? এদের মধ্যে সে সেল আছে, সেল ওয়াল আছে, এই টিকোইক অ্যাসিড দেখা যায়। এদের মধ্যে সেই টিকোইক অ্যাসিডটা নেই। ঠিক আছে, আর একটা হচ্ছে এদের যে সেল ওয়াল, এদের যে মিউসিলেজ মানে এদের যে সেল ওয়াল আছে, সেল ওয়াল এদের যে ক্যাপসুলেটেড, মানে এদের তো সেল ওয়াল আছেই, এদেরও সেল ওয়াল আছে, কিন্তু এদের সেল ওয়ালের ওপর আর একটা ক্যাপসুল আছে, যেটা ওদেরকে আরোই অ্যান্টিবায়োটিক থেকে বাঁচায়। অ্যান্টিবায়োটিক থেকে বাঁচালে এরা আরও তোর ক্ষতি করবে। সেল ওয়ালের ওপর একটা ক্যাপসুলও থাকে। তাই বইতে বাকি ডিটেলসগুলো আছে, আর লেখার দরকার নেই। ঠিক আছে, আমি এবার বই থেকে পড়াচ্ছি, দেখ আমি বই থেকে এবার রিড করব। আচ্ছা, দেখা যাক। Cell wall. The structure of a bacterial cell. I hope it's visible. Achha, cell wall. All bacterial cells are covered by a strong rigid cell wall. Its thickness is about eto. Gram negative bacteria eto, gram positive in gram negative bacteria মধ্যে এত, আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে এত। সেল ওয়াল তো বলেছিলাম গ্রাম পজিটিভটা বেশি থিক হয়, আর গ্রাম নেগেটিভেরটা থিন হয়, দুটো আছে। It lies just outside the plasma membrane. It provides a definite shape and protection from mechanical injury, chemicals and pathogens.
দ্য সেল ওয়াল ইজ ফর্মড অফ পেপটাইডোগ্লাইক্যান, বলেছি আগে। আচ্ছা, পেপটাইডোগ্লাইক্যান কি একটু মনে রাখবি, ভেরি ভেরি শর্ট কোয়েশ্চেন্সে আসতে পারে। তো পেপটাইডোগ্লাইক্যান কি? পেপটাইড মানে কি পড়েছিস আগে? প্রোটিনেরই তো শর্ট ফর্ম পেপটাইড। প্রোটিনকে ভাঙলে পেপটাইড পাবি, পেপটাইডকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাবি। তার নাম থেকে অর্ধেক এগুলো রিলেট করতে শুরু কর আস্তে আস্তে। মোর দ্যান লার্নিং, রিলেট করাটা খুব ইম্পর্টেন্ট বায়োলজিতে। রিলেট করতে পারলে অত মুখস্থ করার দরকার পড়ে না, ঠিক আছে? গ্লাইক্যান থেকে দেখ, গ্লুকোজ ব্যাপারটা আছে, গ্লাইকোজেন ব্যাপারটা আছে, মানে কি সুগার ব্যাপারটা আছে, মানে কি স্যাকারাইড। স্যাকারাইড মানে সুগার। তো গ্লাইক্যান হচ্ছে পলিস্যাকারাইড, পেপটাইড মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে পলিস্যাকারাইডস ক্রস লিঙ্কড উইথ শর্ট চেন অ্যামাইনো অ্যাসিডস। ফিউ লিপিডস পাওয়া যায় পেপটাইডোগ্লাইক্যানে, ফসফরাস, ইনঅর্গানিক সল্টস, ডেরিভেটিভ অফ গ্লুকোজ কল মিউরামিক অ্যাসিড। এটা মার্ক করে রাখ, এটা ভেরি ইম্পর্টেন্ট। সেল ওয়ালে এক ধরনের গ্লুকোজ পাওয়া যায়, মানে প্রপার গ্লুকোজ না, যেটা আমরা খাবারে খাই সেই গ্লুকোজটা নয়, গ্লুকোজেরই একটা ফর্ম যেটাকে বলা হয় মিউরামিক অ্যাসিড, ঠিক আছে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আর একটা কভারিং আছে, আমি তখনও বললাম যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আর একটা কভারিং আছে, যার জন্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এতটা নিজেকে প্রোটেক্ট করতে পারে। আর একটা যে কভারিং, সেটার নাম কি? লিপোপলিস্যাকারাইডস। ভালো করে নামটা আবার দেখ, পলিস্যাকারাইড মানে হচ্ছে সুগার, লিপো মানে হচ্ছে লিপিড, মানে ওদের সেল ওয়ালে কি আছে? লিপিডস আছে বা ফ্যাট আছে। এই আরেকটা কভারিংয়ের জন্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যাডহেয়ার করতে পারে, মানে সার্ভাইভ করতে পারে বেশি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার থেকে, ঠিক আছে? নেক্সট এই পার্টটা আমি অলরেডি বোঝালাম। আর ড্যানিশ ব্যাকটেরিওলজিস্ট Hans Christian Gram stained bacteria with crystal violet, stabilized with 0.5% iodine solution, and subsequently washed with acetone or alcohol. He found that some bacteria turned to deep violet or purple, but some bacteria did not retain the stain. When these bacteria were stained with safranin or carbofusion, colorless bacteria became red. Bacteria which remained purple are called gram positive, আর যেগুলো লাল হয়ে গেল সেগুলোকে বলা হলো গ্রাম নেগেটিভ, ঠিক আছে? নেক্সট দেখ, এটা হচ্ছে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের মধ্যে ডিফারেন্স, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। আই এম নট গোয়িং টু দ্যাট এনিমোর। আচ্ছা, ক্যাপসুল আর মিউসিলেজ ক্যাপসুল। ইন আ লার্জ নাম্বার অফ ব্যাকটেরিয়া মিউসিলেজ শীট আর ক্যাপসুল ইজ প্রেজেন্ট আউটসাইড দ্য সেল ওয়াল। আমিও বললাম তখন বোঝানোর সময়, যদি তোরা লিখে থাকিস, নোটস নিয়ে রাখিস, খাতাটা দেখ যে সেল ওয়ালের ওপর আর একটা কভারিং থাকে যেটাকে ক্যাপসুল বলা হয়। মিউসিলেজ ক্যাপসুল মানে হচ্ছে মিউকাস সাবস্টেন্স দিয়ে ক্যাপসুলটা বানানো, একটা স্লাইমি সাবস্টেন্স দিয়ে ক্যাপসুলটা বানানো থাকে। কী দিয়ে কম্পোজ? ইনফ্যাক্ট বলা আছে, মার্ক করে রাখ, পলিস্যাকারাইডস দিয়ে বানানো। এই ক্যাপসুলটা পলিস্যাকারাইডস দিয়ে বানানো। অ্যাডিশনাল প্রোটেক্টিভ কভারিং, মানে ব্যাকটেরিয়াকে যে ভগবান বানিয়েছে তাকে কতগুলো প্রোটেকশন দিয়ে বানিয়েছে দেখ। অনেক কষ্ট লাগে ব্যাকটেরিয়াকে মারতে। এই যে ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাই, আমাদের কিছু প্রবলেম হলে আমরা অ্যান্টিবায়োটিক খাই। এই অ্যান্টিবায়োটিক বেশি খেতে বারণ করে, জানিস নিশ্চয়ই অ্যান্টিবায়োটিক বেশি খেতে কেন বারণ করে? বিকজ এই অ্যান্টিবায়োটিকের প্রচণ্ড পাওয়ার থাকে, অ্যান্টিবায়োটিকের স্ট্রেংথ প্রচুর, যেটা ব্যাকটেরিয়াকে তো মেরে দেয় কিন্তু আমাদের বডিতে অন্য কোনো ক্ষতি করতে পারে। ব্যাকটেরিয়াকে মারার জন্য খুব স্ট্রং সাবস্টেন্স অ্যান্টিবায়োটিকে দিতে হয়। এতগুলো কভারিং থাকে বলে অবভিয়াসলি অ্যান্টিবায়োটিকটাকে সেভাবে বানাতেও হবে সেভাবে, ওকে? The bacteria with a capsule are called capsulated bacteria. The capsule provides protection to bacterial cells from phages. Phage মানে হচ্ছে এক ধরনের ভাইরাস যে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। ভাইরাস ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, সেই ভাইরাসগুলোকে ফাজ ভাইরাস বলা হয়। তো ব্যাকটেরিয়াকে কী থেকে বাঁচায় এই ক্যাপসুলটা? ফাজ থেকে, টক্সিক কেমিক্যাল থেকে, ডেজিকেশন মানে ড্রাইং, যাতে ড্রাই না হয়ে যায় ব্যাকটেরিয়াটা, অ্যাকশন অফ ফ্যাগোসাইটস মানে আমাদের বডিতে যে ফ্যাগোসাইটস আছে না, হোয়াইট ব্লাড সেলস, অ্যান্ড হেল্পস ইন অ্যাটাচমেন্ট। আর এই ক্যাপসুলটা ব্যাকটেরিয়াটাকে কোথাও অ্যাটাচ হতেও হেল্প করে, যেহেতু স্লাইমি জিনিস, মানে অ্যাটাচ হয়ে যেতে হেল্প করে, ঠিক আছে? Plasma membrane. Bacterial plasma membrane is similar to plasma membrane of eukaryotic cells, but it contains oxidative or respiratory chain enzymes. মেসোজোমসের ব্যাপারে আমি অলরেডি বললাম, যদি সেল ওয়াল হয় ভেতরটা এরকমভাবে ঢুকে থাকে, সেটাকে মেসোজোমস বলা হয়। আর এই মেসোজোমসের কি বলে, ফাংশনটাকে ব্র্যাকেট করে রাখ, এখান থেকে এখান অবধি। ফাংশন কি?
এনজাইম থাকে ওদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি পরে ডিটেলসে পড়বি ফটোসিনথেসিস চ্যাপ্টারে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইজ আ পার্ট অফ রেসপিরেশন, সরি ফটোসিনথেসিস না, রেসপিরেশন চ্যাপ্টারে পড়বি। ইট ইজ আ পার্ট অফ রেসপিরেশন, রেসপায়ার করি না আমরা, তো রেসপিরেশনের অনেকগুলো ভাগ হয়, ঠিক আছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইজ জাস্ট আ পার্ট অফ ইট। And DNA replication, mesosomes help in respiration, secretion and synthesis of material for cell wall. Receive DNA during conjugation, conjugationটা কি এখন বোঝা দরকার নেই, পরের পাতায় যখন কনজুগেশন বোঝাবো তখন আপনি বুঝে যাবি। ডিস্ট্রিবিউশন অফ ক্রোমোজোমস টু ডটার ব্যাকটেরিয়াল সেলস, ডটার ব্যাকটেরিয়াল সেলসে ডিস্ট্রিবিউট করতে হবে তো ক্রোমোজোমসটা ইকুয়ালি, সেটা ডিস্ট্রিবিউট করার জন্য মেসোজোমস ইজ ইউজফুল। ডেসমোজোমস কি? In some cases, the plasma membrane sinks deep into cytoplasm, forming multilayered structures called desmosome. মানে ধর এই হচ্ছে তোর সেল ওয়াল, এটা প্লাজমা মেমব্রেন এরকম হওয়ার কথা ছিল, কিন্তু প্লাজমা মেমব্রেনটা মাঝখানে ঢুকে আসে, মাঝখানে ঢুকে এরকম হয়ে যায়, সেটাকে বলা হয় ডেসমোজোমস। The plasma membrane sinks deep into cytoplasm, forming multi-layered structures called desmosomes. ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে কী কী থাকে ব্যাকটেরিয়াল সাইটোপ্লাজমে? দ্য ব্যাকটেরিয়াল সাইটোপ্লাজম কন্টেন্স গ্র্যানিউলস অফ ফ্যাটস, গ্লাইকোজেন অ্যান্ড প্রোটিনস, পলিহাইড্রক্সিবিউট্রিক অ্যাসিডস, ভলিটিন গ্র্যানিউলস। ইন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া সাইটোপ্লাজম, আমি অলরেডি বলেছি যারা যে ব্যাকটেরিয়াগুলো ফটোসিনথেটিক হয় তাদের মধ্যে ক্লোরোফিল থাকে, কিন্তু সেই ক্লোরোফিলটার নাম আলাদা, ব্যাকটেরিয়া ক্লোরোফিল বা ক্লোরোবিয়াম ক্লোরোফিল। তাছাড়া আরও কিছু কিছু পিগমেন্ট থাকে, ক্যারোটিনয়েড, আগেও পড়েছিস ক্যারোটিনয়েডের ব্যাপারে, মানে নাম শুনেছিস, ক্যারোটিনয়েড পিগমেন্টও থাকে। দ্য পিগমেন্টস অ্যান্ড এনজাইমস কোথায় থাকে? ইনার সার্ফেস অফ সেল মেমব্রেন, এত আর দরকার নেই। হ্যাঁ, কী কী অ্যাবসেন্ট একটু দেখে নিন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এগুলো অ্যাবসেন্ট। রাইবোজোমস, কোন রাইবোজোম আছে? 70s রাইবোজোমস আছে, ফ্রিলি প্রেজেন্ট থাকে। রাইবোজোমসগুলো সাইটোপ্লাজমে ফ্রিলি প্রেজেন্ট থাকে। আচ্ছা, যদি প্রেজেন্ট না থাকে আর কোথায় থাকে? রাইবোজোমস যদি ফ্রিলি প্রেজেন্ট না থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গায়ে লেগে থাকে, তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে না থাকে তখন সেগুলোকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পড়েছিস আগে। তো যখন ফ্রিলি প্রেজেন্ট থাকে রাইবোজোমসগুলো তখন সেগুলোকে পলিরাইবোজোমস বলা হয়। আর এই 70sকে দুভাগে ভাগ করা যায়, 30s আর 50s। ডোন্ট ট্রাই টু অ্যাড ইট অ্যান্ড সি যে 70s আসছে কিনা, 50 + 30 70 হয় না, আমি জানি, বাট এটা অ্যাড করার ব্যাপার নয়। 70s এর দু ভাগ হয়, যেটাকে বলা হয় 50s আর 30s। ওকে, নিউক্লিয়ার বলেছি যে ওদের নিউক্লিয়ার মেমব্রেন আলাদা করে নেই, নিউক্লিয়ার মেটেরিয়ালটা মাঝখানে জাস্ট এরকম লাই অ্যারাউন্ড করে, যেটাকে নিউক্লিয়েড বলা হয়। ওইটুকু জানলেই হবে। ক্রোমোজোমটা জাস্ট নামটা জেনে রাখ, ওদের ক্রোমোজোমকে কি বলা হয়, প্রো ক্রোমোজোম, জেনোফোর বা ইনসিপেন্ট নিউক্লিয়াস, এইটুকু জানলেই হবে, আর দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার মধ্যে আর একটা ইম্পর্টেন্ট ফাংশন পড়তে হবে, ডিটেলস নেই, ডিটেলসে খুব একটা জানার দরকার নেই, বাট এই সব ডিটেলসগুলো ক্লাস 12-এ আছে। বাট একটা জিনিস জানতে হবে যে আমাদের যেমন, আচ্ছা আমার একটা ইউক্যারিওটিক সেল নিয়ে আগে, এই হচ্ছে আমার বডির সেল, আমার বডির সেল মধ্যে এই হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক মেটেরিয়াল আছে, নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে সারাউন্ডেড, ঠিক আছে। এই হচ্ছে এই মাঝখানে শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই জেনেটিক মেটেরিয়ালটা থাকে। ব্যাকটেরিয়াতে জেনেটিক মেটেরিয়াল ছাড়াও আর একটা এমন স্ট্রাকচার থাকে যেটা হচ্ছে আর একটা জেনেটিক মেটেরিয়াল। এই ধর হলো ব্যাকটেরিয়াল সেল, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ব্যাকটেরিয়ার যে নিজের জেনেটিক মেটেরিয়াল সেটা তো আছেই, যেটাকে নিউক্লিয়েড বলছিস তুই, বা বলছিস ব্যাকটেরিয়াল ডিএনএ, কিন্তু তাছাড়াও আর একটা ডিএনএ থাকে ব্যাকটেরিয়ার, যেটাকে বলা হয় প্লাজমিড ডিএনএ। প্লাজমিড ডিএনএকে বলা হয় এক্সট্রা, প্লাজমিড ডিএনএ কি বলা হয়? এক্সট্রা ক্রোমোজোমাল হেরিডিটারি মেটেরিয়াল। প্লাজমিড ডিএনএকে বলা হয় এক্সট্রা ক্রোমোজোমাল হেরিডিটারি মেটেরিয়াল। আর বলার কারণও আছে, কেন? বিকজ ও ক্রোমোজোম ছাড়া, নিজের ক্রোমোজোম ছাড়াও কি আছে, নিজের ক্রোমোজোম ছাড়াও একটা এক্সট্রা ক্রোমোজোম আছে। এক্সট্রা ক্রোমোজোম থাকার জন্য সেটাকে বলা হয় এক্সট্রা ক্রোমোজোমাল হেরিডিটারি মেটেরিয়াল, এটাকে প্লাজমিড ডিএনএ বলে।
যখন একটা ব্যাকটেরিয়া ডিভাইড করে, মানে জেনারেলি সেল কীভাবে ডিভাইড করে, একটা থেকে এরকম দুটো হয়, তো ব্যাকটেরিয়া তো সেভাবেই ডিভাইড করে। ব্যাকটেরিয়া, ধর এটা একটা আমি ব্যাকটেরিয়া নিলাম, এর নিজের ডিএনএ আছে আর এই হচ্ছে প্লাজমিড ডিএনএ। তো ব্যাকটেরিয়াটা যখন ডিভাইড করবে দুখানা সেল হওয়ার আগে কি হয়, ইন্টারফেসে কি হয়, ডিএনএটা ডাবল হয়ে যায় যাতে দুটোর মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারিস। ডাবল হওয়ার সময় এই যে ব্যাকটেরিয়ার যে ডিএনএটা নিজের মতো ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এও নিজের মতো ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। একে এর ওপর ডিপেন্ডেন্ট হতে হবে না ডিভাইড হওয়ার জন্য। বুঝতে পেরেছিস? এই প্লাজমিডটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওকে ব্যাকটেরিয়াল ডিএনএর ওপর ডিপেন্ডেন্ট হতে হয় না। প্লাজমিড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফিচার অফ আ ব্যাকটেরিয়াল সেল। এর প্রচুর ইউজ আছে, আর একে নিয়ে প্রচুর আমরা ইঞ্জিনিয়ারিংও করি, আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রচুর করি প্লাজমিড নিয়ে। সেসব ব্যাপার স্যাপার 12-এ আছে, কিন্তু মনে রাখতে হবে যে প্লাজমিড একটা ইম্পর্টেন্ট জিনিস। এই প্লাজমিডের মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে, প্লাজমিডের মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে এই প্লাজমিডটার মধ্যে। কি কি ফ্যাক্টর? নাম্বার 1 হচ্ছে এফ ফ্যাক্টর বলা হয়। দেখ, আমাদের মধ্যে যেমন মেল ফিমেল তোরা বুঝতে পারিস, ওপর থেকে দেখেও বুঝতে পারি, বা রিপ্রোডাক্টিভ অর্গান যদি দেখা হয় তাহলেও আমরা বুঝতে পারি কে মেল বা কে ফিমেল। কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে তো আর এরকম রিপ্রোডাক্টিভ অর্গান নেই, আলাদা করে ওভারি, আলাদা করে টেস্টিস, এইসব তো কিছু নেই। তো ব্যাকটেরিয়ার মধ্যে বলা হয়েছে যে যেই ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে এফ ফ্যাক্টর থাকবে সে হবে মেল, আর যাদের মধ্যে এফ ফ্যাক্টর থাকবে না, যে নেগেটিভ, সে হবে ফিমেল। তাহলে যারা এফ প্লাস তারা হচ্ছে মেল, আর যারা হচ্ছে এফ মাইনাস তারা হচ্ছে ফিমেল। ঠিক আছে? মেলসরা এই এফ ফ্যাক্টরটাকে এখান থেকে ফিমেলকে ট্রান্সফার করতে পারে। এই যে ট্রান্সফার করার মেকানিজমটাকে বলা হয় কনজুগেশন। তোদের ডিটেলসে নেই এটা, মানে বইতে ডিটেলসে আছে, বাট স্কোপ অফ সিলেবাসে এটা ডিটেলসে নেই, তাই আমি ডিটেলসে পড়াতেও যাব না এখন, এমনিতেই টাইম প্রচণ্ড কম। তো ফার্টিলিটি ফ্যাক্টরের জন্য ফার্টিলিটি ফ্যাক্টর যখন মেলটা নিজের থেকে ফিমেল অবধি পাঠাবে এটাকে বলা হয় কনজুগেশন। তাহলে এফ ফ্যাক্টর আছে প্লাজমিডের মধ্যে, নাম্বার 1 হচ্ছে এফ ফ্যাক্টর। নাম্বার টু হচ্ছে আর ফ্যাক্টর। আর ফ্যাক্টর মানে হচ্ছে রেজিস্ট্যান্স থাকবে। যাদের মধ্যে আর ফ্যাক্টর আছে তারা অ্যান্টিবায়োটিককে রেজিস্ট করে যাবে। তোর ধর কোনো ব্যাকটেরিয়া তোর বডিকে অ্যাট্যাক করেছে, তুই অ্যান্টিবায়োটিক খাচ্ছিস, কিন্তু অ্যান্টিবায়োটিকটা মেবি ব্যাকটেরিয়াটাকে মারতে পারছে না, বিকজ ওই ব্যাকটেরিয়াটার মধ্যে একটা এমন প্লাজমিড আছে যেই প্লাজমিডটার মধ্যে আর ফ্যাক্টর আছে, যেই আর ফ্যাক্টরটা ওই প্লাজমিডটাকে রেজিস্ট্যান্স দিচ্ছে। প্লাজমিডকে রেজিস্ট্যান্স দেওয়া মানে গোটা ব্যাকটেরিয়াল সেলকে রেজিস্ট্যান্স দিচ্ছে। ঠিক আছে? আর নাম্বার 3 হচ্ছে কল ফ্যাক্টর থাকতে পারে। ওই প্লাজমিডের মধ্যে কল ফ্যাক্টর থাকতে পারে, যেটা ব্যাকটেরিয়াটাকেই কিছু কিছু অ্যান্টিবায়োটিক ফাংশন দেয়। মানে ব্যাকটেরিয়াটা অন্য ব্যাকটেরিয়াকে মেরে দিতে পারবে, বা ব্যাকটেরিয়াকে যে অ্যাটাক করতে আসবে ব্যাকটেরিয়া তাকেই মেরে দিতে পারবে। কিভাবে? এই কল ফ্যাক্টরের জন্য কোলিসিন প্রডিউস করবে। কোলিসিন বলে একটা কম্পাউন্ড আছে, কোলিসিন প্রডিউস করবে এই কল ফ্যাক্টরটার জন্য, আর এই কোলিসিন দিয়ে ও নিজেকে প্রোটেক্ট আরও করতে পারবে। কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে এক এক সময় কি হয়, কিছু ব্যাকটেরিয়া, জেনারেলি প্লাজমিডটা এরকম ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে আলাদাই থাকে, বাট এক এক সময় কি হয়, ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে সাথে এই প্লাজমিডটা জুড়ে যায়। যখন এরকমভাবে জুড়ে যায় তখন সেটাকে বলা হয় এপিজোম। আর কিছু এর ব্যাপারে আর কিছু জানার দরকার নেই। ঠিক আছে? নেক্সট হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলার ব্যাপারে আমি অলরেডি বলে দিয়েছি যে একটা ব্যাকটেরিয়ার মধ্যে অনেক ধরনের ফ্ল্যাজেলা থাকতে পারে। যদি একটা ফ্ল্যাজেলা থাকে তার কী নাম, যদি দুটো ফ্ল্যাজেলা থাকে তার কী নাম, এইভাবে আলাদা আলাদা করে পড়েছিস। ডিটেলস দরকার নেই, ফ্ল্যাজেলার ব্যাপারে ডিটেলস দরকার নেই। জাস্ট এইটুকু জেনে রাখ যে ফ্ল্যাজেলামটা কোন প্রোটিন দিয়ে তৈরি। ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। বইতে আছে, আমি বই দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, এটাকে পড়িয়ে দিই তারপর দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা তো হচ্ছে ফ্ল্যাজেলা, যেটা দিয়ে ও মুভ করতে পারে, যেটা দিয়ে ও, মানে ফ্ল্যাজেলিন হচ্ছে প্রোটিন,
আর ফ্ল্যাজেলা দিয়েও লোকোমোশন করতে পারবে, ও মুভ করতে পারবে। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়াতে সারা বডিতে এরকম হেয়ার লাইক আউটগ্রোথ আছে, হেয়ার লাইক আউটগ্রোথ সারা বডিতে থাকে, সেগুলোকে ফ্ল্যাজেলা বলা হবে না। ফ্ল্যাজেলা এরকম লম্বা হয় যেটা লোকোমোশনে হেল্প করে, কিন্তু যখন হেয়ার লাইক প্রজেকশন থাকে সেগুলোকে পিলি বলা হয়, পিলি বা ফিমব্রি বলা হয়। আমার মনে হয় এটা আগেও পড়েছিস, পিলি বা ফিমব্রি বলা হয়, যেটা দিয়ে ও কী করতে পারে, কোনো সারফেসে আটকে যেতে পারে। ধর একটা রক সারফেস আছে, এই রক সারফেসটার ওপর এই ব্যাকটেরিয়াটা এই পিলিগুলো দিয়ে এখানে আটকে যাবে, অ্যাটাচমেন্ট হেল্প করে। পিলি আর ফিমব্রি কিসের জন্য হেল্প করে? অ্যাটাচমেন্টে হেল্প করে। আর ইনফ্যাক্ট কনজুগেশনও হেল্প করে, যে কনজুগেশনটা বললাম না, এই কনজুগেশনও পিলি হেল্প করে, বাট যেহেতু এটা ডিটেলসে নেই আমি আর ওইসবের মধ্যে এগোচ্ছি না। ঠিক আছে, আমি একটু বইটা দেখিয়ে দিই যে আমি কোন জায়গাটা পড়ালাম। দেখ, এই জায়গাটা আমি পড়ালাম প্লাজমিডস আর এপিজোমস। এক্ষুনি পড়িয়ে দিলাম। আচ্ছা, প্লাজমিডের মধ্যে আমি ফার্টিলিটি ফ্যাক্টরটা পড়িয়েছি, আর ফ্যাক্টর পড়িয়েছি, কোল ফ্যাক্টর পড়িয়েছি। নিফ জিন্সটা পড়েনি। নিফ জিন্স মানে হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, ঠিক আছে। এপিজোমসের কথা অলরেডি বললাম। প্লাজমিড যখন মেন ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সাথে আটকে যায় তখন সেটাকে এপিজোম বলা হয়। ফ্ল্যাজেলার ব্যাপারে এত ডিটেলস দরকার নেই, পড়ে রাখবি 9+2 ফিবুলার স্ট্রাকচার, এটা একটু মনে রাখবি, 9+2 ফিবুলার স্ট্রাকচার, আর এই প্রোটিনটা মনে রাখবি। ফ্ল্যাজেলাম ইজ কম্পোজড অফ প্রোটিন ফ্ল্যাজেলিন, সেটা আর কিছু দরকার নেই। পিলি আর ফিমব্রি বলে দিয়েছি, আর দরকার নেই। আচ্ছা, স্কোপ অফ সিলেবাসে প্রচুর কেটে দেয়। এই যে বইটা এত মোটা দেখছিস, আদেও কিন্তু এত মোটা বই হয়তো পড়তে লাগবে না, প্রচুর 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 কাটা থাকে স্কোপ অফ সিলেবাসে, ঠিক আছে, তো অত চিন্তা করার দরকার নেই। ব্যাকটেরিয়াল লাইফস্টাইল, ব্যাকটেরিয়া কিভাবে রেসপায়ার করে। আমরা যেমন কি, আমরা এরোবিক্যালি রেসপায়ার করি, মানে আমাদের অক্সিজেন দরকার লাগে, ঠিক কি না, আমরা অক্সিজেন ইউজ করে রেসপায়ার করি। তো এরকম তো হতে পারে যারা অ্যানএরোব, তারা অক্সিজেন না ইউজ করেই রেসপায়ার করতে পারে। তো ব্যাকটেরিয়াও কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেন ইউজ করে, কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেন ইউজ করে না, ঠিক আছে। অব্লিগেট এরোব মানে হচ্ছে এরা শুধুমাত্র এরোবিক্যালি রেসপায়ার করতে পারে, অক্সিজেন যদি না থাকে এরা মরে যাবে, দ্যাট ইজ অব্লিগেট এরোব। শুধুমাত্র এরোবিক্যালি রেসপায়ার করতে পারে, অক্সিজেন না থাকলে ওরা মরে যাবে। কিন্তু ফ্যাকাল্টেটিভ এরোবস মানে হচ্ছে ওরা এরোবিক্যালি রেসপায়ার করে, কিন্তু যদি অক্সিজেন আনঅ্যাভেলেবেল হয়ে যায় ওরা অ্যানারোবিক রেসপিরেশন করে বেঁচে থাকতে পারবে। বেশিরভাগ ব্যাকটেরিয়াই ফ্যাকাল্টেটিভ এরোবস, ঠিক আছে। এরা এরোবিক্যালি রেসপায়ার করে, নর্মালি এরা অক্সিজেন ইউজ করেই রেসপায়ার করে, কিন্তু যদি এরোবিক কন্ডিশন তুই নিয়ে নিস, যদি অক্সিজেন তুই নিয়ে নিস, এরা অ্যানারোবিক্যালি রেসপায়ার করতে পারবে। অব্লিগেট অ্যানারোবস, অব্লিগেট, ও ফর অবলি, ও ফর অনলি, এইভাবে মুখস্থ রাখতে পারিস, অনেকে খুব কনফিউজ হয়। তো অব্লিগেটের সাথে অনলিকে মার্ক করে রাখ, ও ফর অব্লিগেট, ও ফর অনলি। অব্লিগেট এরোব মানে অনলি এরোবিক্যালি রেসপায়ার করতে পারবে, অব্লিগেট অ্যানারোবস মানে অনলি অ্যানারোবিক্যালি রেসপায়ার করতে পারবে। যদি তুই ওকে অক্সিজেন দিস ও মরে যাবে, ও শুধুমাত্র অ্যানএরোবিক্যালি রেসপায়ার করতে পারে। তুই যদি ওকে অক্সিজেন দিয়ে জোর জবরদস্তি অ্যারোবিক্যালি রেসপায়ার করাতে চাস ও মরে যাবে, ঠিক আছে। ও ফর অনলি, ও ফর অব্লিগেট। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস মানে নর্মালি ওরা অ্যানারোবিক্যালি রেসপায়ার করে, বাট যদি তুই অক্সিজেন ওকে দিস ও অক্সিজেন দিয়েও রেসপায়ার করতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটার একটু এক্সাম্পল দেখে নিতে হবে, প্রত্যেকটার একটা একটা করে এক্সাম্পল দেখে নিতে হবে। এবার চলে আসছি একটা খুব সিম্পল জিনিস, যেটা অলরেডি আমরা পড়ে নিয়েছি, তাই আই জাস্ট রান থ্রু ইট। অটোট্রফিক ব্যাকটেরিয়া, এইসব জিনিসে হেটেরোট্রফিক ব্যাকটেরিয়ার ব্যাপারে বলা আছে, আমি জাস্ট গড়গড় করে দেখিয়ে চলে যাচ্ছি। অটোট্রফিক ব্যাকটেরিয়া মানে নিজেদের খাবার ওরা নিজেরা বানাতে পারে উইথ দ্য হেল্প অফ সোলার এনার্জি। যেহেতু নিজেদের খাবার ওরা সোলার এনার্জি ইউজ করে বানায়, মানে লাইট এনার্জি ইউজ করে বানায়, ওই জন্য ওদেরকে বলা হয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া। কিন্তু নিজেদের খাবার ওরা লাইট ছাড়াও বানাতে পারে, আগেও বলেছি, কেমিক্যাল ইউজ করে বানাতে পারে, কেমিক্যাল এনার্জি ইউজ করে বানাতে পারে, সেই জন্য ওদেরকে বলা হবে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া। যারা ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া হয় তারা তো ক্লোরোফিল ইউজ করে, কিন্তু ক্লোরোফিলটার নাম কি? ব্যাকটেরিও ক্লোরোফিল। আরেক ধরনের ক্লোরোফিল হয় যেটাকে ক্লোরোবিয়াম ক্লোরোফিল বলা হয়, আমি অলরেডি বলেছি, সেই ক্লোরোবিয়াম ক্লোরোফিলটাকে এই নামেও বলা হয়, ব্যাকটেরিয়া ফিওফাইরিনও বলা হয়। এই ব্যাকটেরিয়া ক্লোরোফিল কি করে? সোলার এনার্জিটা ট্র্যাপ করে,
সোলার এনার্জিটা ট্র্যাপ করে নেয়, সোলার এনার্জি ট্র্যাপ করে ওরা খাবার বানাতে ইউজ করে। এবার এই পিগমেন্টগুলো মনে করে দেখ, গাছের মধ্যে পিগমেন্ট কিসের মধ্যে থাকে, গাছের মধ্যে যে ক্লোরোফিল থাকে তোরা পড়েছিস, ক্লোরোফিল কিসের মধ্যে থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। তো ব্যাকটেরিয়ার মধ্যেও তো পিগমেন্টগুলো কোথাও একটা থাকতে হবে, সেই পিগমেন্টগুলো কোথায় থাকে, স্ফেরিক্যাল বডিজ, যার নাম ক্রোম্যাটোফোর্স। ক্রোম মানে কালার, ঠিক আছে, ক্রোম্যাটোফোর্সের মধ্যে থাকে। ওকে, bacterial chlorophyll is bluish or greyish in color, occurs in purple bacteria, আর ক্লোরোবিয়াম ক্লোরোফিলটা গ্রিন ইন কালার, প্রেজেন্ট ইন গ্রিন সালফার ব্যাকটেরিয়া। মানে কিছু বোঝানোর নেই আর। ফোটোটোট্রফি ব্যাকটেরিয়ার অ্যানারোবিক, এরা সবাই অ্যানারোবিক হয়, অক্সিজেন নেয়ও না, অক্সিজেন রিলিজও করে না। অ্যানারোবিক মানে অক্সিজেন ইউজও করে না, অ্যান্ড অক্সিজেনিক মানে অক্সিজেন ছাড়েও না। ঠিক আছে, আর এখানে কিছু ডিটেলস সেভাবে নেই, এখানে ডিটেলস আর দরকারও নেই। chemosynthetic, আচ্ছা, ব্যাকটেরিয়া অবটেন হাইড্রোজেন আইদার ডিরেক্টলি ফ্রম অ্যাটমসফিয়ার অর বাই রিডিউসিং হাইড্রোজেন সালফাইড। ওদের তো প্রোটন ইউজ, মানে ওদের হাইড্রোজেন লাগে, ঠিক আছে, ওদের হাইড্রোজেন লাগে। প্লান্টসরা কী করে জেনারেলি, প্লান্টসরা জেনারেলি হাইড্রোজেনটা ইউজ করে, মানে ওয়াটারটা ইউজ করে, ওয়াটার ইউজ করে হাইড্রোজেন পেয়ে যায়। কিন্তু ব্যাকটেরিয়াটা এই হাইড্রোজেনটা আইদার ডিরেক্টলি অ্যাটমসফিয়ার থেকে নেয় অর হাইড্রোজেন সালফাইড ইউজ করে নেয়। হাইড্রোজেন সালফাইড বলেছি আমি আগে, কেমো অটোট্রফি ব্যাকটেরিয়া করে হাইড্রোজেন সালফাইড ভেঙে নেয়। এগুলো এখানে আর ডিটেলস এতটা, এই ডিটেলসটা দরকার নেই, ঠিক আছে, এই ডিটেলসটা দরকার নেই। জাস্ট কোন নো ওয়াটার ইজ ইউজ, জাস্ট এই লাইনটা পর, সিন্স নো ওয়াটার ইজ ইউজড ডিউরিং ফটোসিনথেসিস নো অক্সিজেন ইজ ইভলভ। এই পার্টটা স্কোপ অফ সিলেবাসে ডিটেলসে নেই, তাই আমি জানি ডিটেলসে যেতেও চাইছি না। নো ওয়াটার ইজ ইউজ ডিউরিং ফটোসিনথেসিস, যার জন্য নো অক্সিজেন ইজ ইভলভড। যেহেতু নো অক্সিজেন ইজ ইভলভড, ওই জন্য বলা হচ্ছে অ্যান অক্সিজেনিক ফটোসিনথেসিস। নর্মাল যে ফটোসিনথেসিস প্লান্টসরা করে সেখানে কিন্তু অক্সিজেন ইভলভ হয়, প্লান্টসরা অক্সিজেন ছেড়ে দেয়, যে অক্সিজেনটা আমরা ইউজ করছি। বাট এই ব্যাকটেরিয়ারা এমনই ফটোসিনথেসিস করছে যেখানে অক্সিজেন ইভলভ হচ্ছে না, তাই বলা হচ্ছে অ্যান অক্সিজেনিক ফটোসিনথেসিস। ঠিক আছে, এটা দরকার নেই, রিয়াকশন দরকার নেই। আচ্ছা, chemotrophic bacteria, these bacteria prepare their organic food from inorganic raw material, inorganic raw material ইউজ করে, হাইড্রোজেন সালফাইড ইউজ করে, বা চারদিকে যেখানে যা কেমিক্যাল কম্পাউন্ড ওরা পায় সেগুলোকে ইউজ করে ওরা এনার্জি ডিরাইভ করে, কেমিক্যাল রিয়াকশন করে বডির মধ্যে কেমিক্যাল রিয়াকশন করে, সেই এনার্জিটাই ইউজ করে। ঠিক আছে, আচ্ছা, দ্য কেমিক্যাল এনার্জি অবটেন ফ্রম অক্সিডেশন রিয়াকশন ট্র্যাপড ইন এটিপি মলিকিউলস। এনার্জি সবসময় কি হিসাবে ইউজ হয়, এটিপি হিসাবে। ব্যাকটেরিয়াও কিন্তু এনার্জি এটিপি হিসাবেও ইউজ করে, এটিপি হিসাবেই ইউজ করে। কেমিক্যাল এনার্জি যেটা ওরা প্রডিউস করছে কেমিক্যাল কম্পাউন্ড থেকে, সেটা ওরা এটিপি মলিকিউলসের মধ্যে স্টোর করে দেয়। This energy is utilized in the assimilation of carbon dioxide with the help of hydrogen obtained from sources other than water. এখানে ওরা ওয়াটার ইউজ করছে না, এখানে ওরা ওয়াটার সেভাবে ইউজ করছে না। তো অ্যাসিমিলেশন অফ কার্বন ডাইঅক্সাইড মানে কি, কার্বন ডাইঅক্সাইড অ্যাসিমিলেট কিন্তু গাছও করছে, মনে করে দেখ। ফটোসিনথেসিসের সময় কার্বন ডাইঅক্সাইড অ্যাসিমিলেশন কিন্তু গাছও করছে। ফটোসিনথেসিসে গাছেরা কি বানায়, গ্লুকোজ। হোয়াট ইজ গ্লুকোজ, C6H12O6। C6 মানে কটা কার্বন আছে, 6টা কার্বন আছে। 6টা কার্বন কোথা থেকে গাছ পাচ্ছে, ওই যে এয়ার থেকে। গাছ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করছে। বলে না গাছের কার্বন ডাইঅক্সাইড লাগে ফটোসিনথেসিসের জন্য, কেন লাগে, বিকজ গাছ যে এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছে, সেই প্রত্যেকটা কার্বন ডাইঅক্সাইডের সিগুলোকে নিয়ে নিয়ে C6H12O6 পাচ্ছে। তার মানে কার্বন ডাইঅক্সাইড গাছ ফিক্স করছে, বা বলা যেতে পারে গাছ কার্বন ডাইঅক্সাইড অ্যাসিমিলেট করছে। সিমিলারলি এখানে ব্যাকটেরিয়াও কার্বন ডাইঅক্সাইড অ্যাসিমিলেট করছে, কিন্তু গাছেরা জলও ইউজ করে। C6H12O6 গাছেরা 12খানা হাইড্রোজেনও ইউজ করছে, কিন্তু সেটা জল থেকে ইউজ করছে। কিন্তু ব্যাকটেরিয়া যে হাইড্রোজেন ইউজ করছে সেটা জল থেকে ইউজ করছে না, সেটা আদার দ্যান ওয়াটার অন্য জায়গা থেকে হাইড্রোজেন পেয়ে যাচ্ছে। মেবি সেটা হাইড্রোজেন সালফাইড ভেঙে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, দেয়ারফর নো অক্সিজেন ইজ ইভলভ ইন দিস প্রসেস। কেমো অটোট্রফিকরাও কিন্তু কোনো অক্সিজেন ইভলভ করে না। কিছু কিছু কেমো অটোট্রফিক ব্যাকটেরিয়ার নাম দিয়েছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যারা নাইট্রোজেন ফিক্স করে, এর ব্যাপারে আমরা অলরেডি পড়েছি। অ্যামোনিয়াকে সয়েলে নাইট্রাইট বানিয়ে দেয়। এই ব্যাকটেরিয়াগুলো নাইট্রাইট থেকে নাইট্রেট বানিয়ে দেয়।
তোদের মনে আছে কিনা জানি না, ক্লাস 9 এটা ডিটেলসে ছিল যে প্রথমে এক ধরনের ব্যাকটেরিয়া অ্যামোনিয়াটাকে প্রথমে নাইট্রাইট বানায়, তারপর কিছু ব্যাকটেরিয়া এসে সেই নাইট্রাইটগুলোকে নাইট্রেট বানায়। অ্যানাদার ক্যাটাগরি অফ ব্যাকটেরিয়া দ্যাট অবটেন এনার্জি বাই অক্সিডাইজিং নাইট্রাইটস টু নাইট্রেটস, এটা হচ্ছে নাইট্রোসোমোনাস যারা নাইট্রাইট বানাচ্ছে, এরা হচ্ছে নাইট্রোব্যাক্টার যারা নাইট্রেট বানাচ্ছে। এটা একটু পড়ে রাখ, যেহেতু এটা আগেও পড়েছি, সেটার উপর থেকে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। নেক্সট দেখ সালফার ব্যাকটেরিয়া, এরা কি করছে, হাইড্রোজেন সালফাইড ভেঙে সালফার ইউজ করছে, ঠিক আছে। সালফার থেকে এরা এনার্জি পায়, কিন্তু সালফারটা পায় কোথা থেকে, হাইড্রোজেন সালফাইড ভেঙে সালফারটাকে ইউজ করে, ঠিক আছে। সাম ব্যাকটেরিয়া অক্সিডাইজ সালফার টু গেট এনার্জি। আয়রন ব্যাকটেরিয়া হচ্ছে আয়রন কম্পাউন্ড থেকে এনার্জি পায়। নেক্সট চলে যাচ্ছে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। হেটারোট্রফিক ব্যাকটেরিয়া মানে নিজের খাবার নিজেরা বানাচ্ছে না, না সোলার এনার্জি থেকে বানাচ্ছে না কেমিক্যাল এনার্জি থেকে বানাচ্ছে, এদেরকে অন্য কারোর উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে। এক হচ্ছে স্যাপ্টোট্রফিক ব্যাকটেরিয়া। জানি স্যাপ্টোট্রফিক ব্যাকটেরিয়া মানে কি, যত রকমের ডেড অর্গানিজম থেকে এরা এনার্জি ডিরাইভ করে, ঠিক আছে। এরোবিক ব্রেকডাউন অফ অর্গানিক ম্যাটেরিয়ালস কল ডিকে। এরোবিক ব্রেকডাউন মানে কি, অক্সিজেনের প্রেজেন্সে ব্রেকডাউন, অক্সিজেনের ইউজ করে ব্রেকডাউন হচ্ছে, এটাকে ডিকে বলা হয়। তুই কোনো জিনিস বাগানে বা মাটিতে ফেলে দিলে সেটা পচে যাচ্ছে, কিন্তু সেটা কিভাবে পচছে, এয়ার থেকে অক্সিজেন নিয়ে পচছে, তো সেটাকে ডিকে বলা হবে। কিন্তু যদি অক্সিজেনের অ্যাবসেন্সে তুই কোনো জিনিসকে পচাস, কোনো মানে এয়ারের অ্যাবসেন্সে বা কোনো অক্সিজেনের অ্যাবসেন্সে কোনো জিনিসকে পচাস, সেটাকে বলা হবে ফার্মেন্টেশন, ঠিক আছে। যদি তুই কার্বোহাইড্রেট পচাস সেটাকে ফার্মেন্টেশন বলা হয়, যদি তুই প্রোটিন পচাস সেটাকে পিউট্রিফ্যাকশন বলা হয়। তুই একটা জিনিস নিয়েছিস, তুই ধর একটা আলু নিয়েছিস, তুই আলুটাকে এমন একটা জায়গায় রেখে দিয়েছিস যেখানে অক্সিজেন যাচ্ছে না, কিন্তু আলুটা পচে যাচ্ছে, কার্বোহাইড্রেট তাহলে তার মানে ভাঙছে, কার্বোহাইড্রেট ভাঙছে ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন অ্যানএরোবিক, সেটাকে ফার্মেন্টেশন বলা হবে। অ্যালকোহল প্রোডাকশনের সময় কি হয়, ফার্মেন্টেশনই তো হয়, পড়েছিস তোরা অলরেডি। ফার্মেন্টেশন কি হয়, অ্যালকোহল প্রোডাকশন, মনে আছে, ইস্ট ইউজ করা হয়, মল্ট গ্রেপ এসব দিয়ে দেওয়া হয়, তার মধ্যে ইস্ট ইউজ করা হয়, ইস্ট অ্যানএরোবিক্যালি সেগুলোকে ভেঙে দেয়, সেগুলোকে পচিয়ে দেয়, সেটাকে ফার্মেন্টেশন বলা হয়। কিন্তু তুই যদি প্রোটিন ভাঙিস ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন, সেটাকে পিউট্রিফ্যাকশন বলা হবে। তুই যদি মিল্ক রেখে দিস, তুই ফ্রিজের বাইরে মিল্ক রেখে দিলি, ঠিক আছে, কিন্তু অক্সিজেন যেতে দিলি না, তুই কোনোভাবে এয়ারটাইট করে দিলি, সেটাকে অনেক দিন ধরে তুই এয়ারটাইট করে দিলি, সেটা তো পচে যাবে, সেটাকে পিউট্রিফ্যাকশন বলা হবে। বিকজ মিল্কের মধ্যে বেশিরভাগটা প্রোটিন আছে, ঠিক আছে, মিল্কের মধ্যে কার্বোহাইড্রেটও আছে, ল্যাকটোজ আছে, তো ল্যাকটোজ যেটা পচছে সেটাকে ফার্মেন্টেশন বলবি। কিন্তু যেগুলো মিল্ক প্রোটিন পচবে, মিল্ক প্রোটিনকে কেসিন বলা হয়, CASEIN, কেসিন বলা হয়। মিল্ক প্রোটিনগুলো যে পচবে সেটাকে পিউট্রিফ্যাকশন বলা হবে। এগুলোতে কি হয়, ফাউল স্মেলিং গ্যাসেস হবে, ঠিক আছে। আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি বিকজ ইউ নো হাউ উই আর লাইক উই আর ল্যাগিং বিহাইন্ড আ লট, তো আমাকে একটু ফাস্ট যেতেই হবে। যদি কোনো কিছু বুঝতে না পারিস আবার একবার রিপিট করে শুনে নিবি, ঠিক আছে। সিম্বায়োটিক ব্যাকটেরিয়া কি, যারা অন্য কারোর সাথে অ্যাসোসিয়েশনে থাকে। সিম্বায়োটিক ব্যাকটেরিয়া কিন্তু অন্য কাউকে এফেক্ট করবে, মানে হার্ম করবে না। প্যারাসাইটিক ব্যাকটেরিয়া কিন্তু অন্য কাউকে হার্ম করবে। প্যারাসাইটিক ব্যাকটেরিয়া যাদের ওপর থাকবে তাকে হার্ম করবে, তাকে ক্ষতি করবে। আমাদের বডিতে যদি ইন্টেস্টাইনে কোনো হার্মফুল ব্যাকটেরিয়া থাকে, তাহলে কিন্তু আমাদের ইনডাইজেশন হবে, আমাদের শরীরের ক্ষতি হবে। তাহলে ব্যাকটেরিয়াটা কি করছে, আমার বডির মধ্যে থাকছে, আমার বডি থেকে নিউট্রিশন অ্যাবজর্ব করছে, আবার আমাকেই ক্ষতি করছে, সেটা প্যারাসাইটিক ব্যাকটেরিয়া। কিন্তু আমার বডির মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, সেটা আমাকে হেল্প করছে, নিজেও নিউট্রিশন ডিরাইভ করছে, আবার আমারও হেল্প হচ্ছে, সেটা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে রাইজোবিয়াম, ওই যে নাইট্রোজেনাস ব্যাকটেরিয়া, যেগুলো লেগিউম প্লান্টসের রুটের মধ্যে থাকে। ওরা লেগিউম প্লান্টসের রুটের মধ্যে থেকে নিজেরা নারিশমেন্ট ডিরাইভ করছে, নিজেরাও সার্ভাইভ করছে, আবার গাছেরও কত উপকার করছে। কি উপকার করছে, এয়ার থেকে অ্যামোনিয়াটাকে নিয়ে নাইট্রাইট বানিয়ে দিচ্ছে, নাইট্রোজেনটাকে নিয়ে অ্যামোনিয়া নাইট্রোজেনটাকে নিয়ে নাইট্রাইট বানিয়ে দিচ্ছে, যাতে গাছের কত বেনিফিট হচ্ছে, ঠিক আছে। তো এটা এক ধরনের সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। তাহলে হেটারোট্রফিক ব্যাকটেরিয়ার মধ্যে হলো স্যাপ্টোট্রফিক, সিম্বায়োটিক, প্যারাসাইটিক।
ঠিক আছে, ফ্যাকাল্টেটিভ অ্যারোজ আর ফ্যাকাল্টেটিভ অ্যানোজের মধ্যে ডিফারেন্সটা পড়তে হবে। আচ্ছা, তো এত অবধি থাক, বিকজ এরপর একটা নতুন টপিক চলেছে টাইপ অফ রিপ্রোডাকশন, যে বাট টাইপ অফ রিপ্রোডাকশনটা তোদের সিলেবাসে নেই, বইতে আছে বাট স্কোপ অফ সিলেবাসে নেই, তাই আমি ডিটেলসে যাব না। উইথ দিস মনেরা শেষ হয়ে যাবে পরের দিন, ঠিক আছে? এত অবধি আগে ভালো করে দেখ। আই হোপ ইউ উইল গেট ইউর বুকস ভেরি সুন। বইগুলো পেয়ে গেলে আগে বইটা ভালো করে পড়বি, তারপর আমরা এগোবো, ঠিক আছে? ওকে।